নীল মানুষের কাহিনী, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমাদের? সে যতই বলেছিল আমি ভূত নই, কেউ বিশ্বাস করে না। তার গলার আওয়াজও বদলে গেছে। অর্থাৎ গল্পের নায়ক রণজয়, তাকে কেন্দ্র করেই চলছে আমাদের এই গল্প। আমরা পড়ে নেব বা শুনে নেব বাকি অংশটুকু। বাড়িতে আর কোনো মানুষজন নেই। রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর। রান্নাঘরে খাবার দাবার কিছুই নেই। কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে, আর কয়েকটা হাঁড়ি কুড়ি ঘেটে চাল আর ডালও পাওয়া গেল। রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে। উনুনের পাশে দেশলাই রয়েছে। রণজয় উনুন ধরিয়ে ফেললো খানিকটা চেষ্টা করে। রান্না টান্না সে কখনো করেনি, কিন্তু খিচুড়ি তো সবাই রাঁধতে পারে। একটা হাঁড়িতে খানিকটা জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা করে চাল আর ডাল ঢেলে দিল। এবার তো আপনা আপনি খিচুড়ি হয়েই যাবে। কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল তার মধ্যে। নুনও আছে, দিব্যি খাওয়া জমবে। সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল। কতক্ষণে রান্না হবে সে আর ধৈর্য ধরে রাখতে পারছে না। প্রতিটি মিনিট মনে হচ্ছে 1 ঘন্টা। সামনে বসে থাকলে আরো বেশি খিদে পায়। সে রান্নাঘর ছেড়ে উঠে এলো। অন্য একটা ঘরে এসে শুয়ে পড়ল খাটের ওপর। উফ, কতদিন পর সে খাট বিছানায় শুচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, খিচুড়ি যদি পুড়ে যায়। তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে। বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে। ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল, তারপরে খুটখাট শব্দ হলো বাইরে। এই রে, বাড়ির লোকেরা ফিরে এসেছে। রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু খিচুড়ি খাওয়া হবে না। বাড়ির লোকেরা রান্নাঘরে আপনা আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক হবে। ফিস ফিস করে কারা যেন কথা বলছে। রণজয় দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। সরু একটা টর্চের আলো পড়লো ঘরের মধ্যে। এই রে, অন্য গ্রহের অধিবাসীরা কি এখানেও রণজয়কে খুঁজতে এসেছে নাকি? রণজয় ঠিক করলো তাহলে দরজার খিলটা খুলে নিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবে। কিছুতেই ধরা দেবে না সে। দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো। অন্য গ্রহের লোক নয়, তারা মানুষ। দেখলেই বোঝা যায় এবারের লোক নয়, নিশ্চয়ই চুরি করতে এসেছে। মাঝখানে আর একটা দরজা খোলা ছিল। রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। দাঁড়িয়ে রইল অন্ধকারে। লোক দুটো সারা ঘরে আলো ফেলে দেখে নিল আগে, তারপর দেওয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। বাড়িটা খুব একটা বড়লোক কারু নয়, সাধারণ বাড়ি। চোর তো তাদেরই সর্বনাশ করতে এসেছে। আগের চোরের কথা শুনলে রণজয় ভয় করত, এখন মজা লাগছে খুব। আলমারি থেকে কি যেন ঝনঝন করে নিচে পড়লো। চোর দুটো ফিসফাস করে যাচ্ছে। খানিকটা বাদে একটা চোর এদিকে উঠে এলো। মাঝখানের দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো। সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরলো তার মুখ। এ ঘরের বিছানা পাতা ছিল। একটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেললো, তারপর চাদর দিয়ে হাত পা বাঁধলো ভালো করে। এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে। বাইরে চাদর আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটার জন্য চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। তাকে মাটিতে শুয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। বাকি চোরটা মন দিয়ে চুরি করে যাচ্ছে। আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরেছে। একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে এখন। সেটা কিছুতেই খুলতে পারছে না। রণজয় ঠিক চোরটার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোরটা তার বাটালি, ছোট হাতুড়ি, একটা করাত রেখেছিল পাশে। রণজয় টুকটাক করে এক একটা সরিয়ে নিচ্ছে। লোকটা করাতটা খোঁজার জন্য পাশে হাত দিয়ে পেল না। খুব অবাক হয়ে বলল, আরে! তারপরেও হাতুড়িটাও পেল না। তখন ফিসফিস করে ডাকলো, এই হেবো, হেবো, তুই হাতুড়ি আর করাত নিয়েছিস? কোনো সাড়া নেই। চোরটা আবার ডাকলো, এই হেবো, হেবো, কোথায় গেলি?
রণজয় চোরটার মাথার চুল ধরে পেছন থেকে একটু টান দিল। লোকটা উফ বলে পেছন ফিরে তাকালো। এই চোরটা কিন্তু আগের চোরটার থেকে অনেক বেশি সাহসী, গায়ের জোরও বেশি। রণজয়কে দেখে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ চাঁদু? চোরটা সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার করে বসিয়ে দিল রণজয়ের বুকে। রণজয় পেছন দিকে উল্টে পড়ে গেল। বুক থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতো। রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে। ভাবলো, যাক ভালোই হলো, এরকম ভাবে দৈত্য হয়ে বেঁচে থেকে কি লাভ। কিন্তু মরার আগে খিচুড়িটা খাওয়া হলো না। একটু বাদে সে আবার ভাবলো, কই মরলাম না তো এখনো, ব্যথাও করছে না। চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে তার দিকে তাকিয়ে আছে। রণজয় এক টানে ছুরিটা তুলে ফেললো। তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখলো। তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এরই মধ্যে, রবারের মতন শক্ত। রক্তের ফোয়ারাগুলো কতগুলো নীল রবারের সুতোর মতন ঝুলছে তার বুক থেকে। রণজয় পট পট করে টেনে টেনে সেগুলো ছিঁড়তে লাগলো। লোকটা এবার ভয় পেয়েছে, টর্চ খসে পড়লো হাত থেকে, আ আ চেঁচিয়ে উঠলো। পালাবার শক্তি নেই। রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দু হাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। আবার সেইভাবে তুলতে যাচ্ছিল, কিন্তু আরেকবার ওইরকম ছুড়লে লোকটার একটা হাড়ও আস্ত থাকবে না। রণজয় এই চোরটারও মুখ হাত পা বাঁধলো, বাইরে উঠোনে এনে রাখলো অন্য চোরটার পাশে। তারপরে রণজয় ছুটে গেল রান্নাঘরে। খিচুড়ি পুড়ে যাচ্ছে নাকি? না, পোড়েনি, সবে মাত্র ফুটে উঠেছে। তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেললো, আর থালা টালায় ঢালা হলো না। হাঁড়ি থেকেই সেই গরম গরম খিচুড়ি খেয়ে পড়লো সবটা। নিজের হাতের রান্না তো অপূর্ব স্বাদ লাগলো। পেট ভর্তি হওয়ায় তৃপ্তি করে ঠেকুর তুললো একবার। বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতো লম্বা করে সাজিয়ে দিল উঠোনে। বাড়ির লোকজন ফিরে এলেই যাতে দেখতে পায়, চোর দুটো এক একবার রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে চোখ বুলছে। এবার রণজয়কে যেতে হবে। বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে। সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে। নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়। সে যদি মানুষের উপকার করে এখন থেকে, তাহলেও কি তাকে লোকে দৈত্য ভাববে, মানুষ ভাববে না? আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো। তারপর একটা চিঠি লিখলো, মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি। আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাতো। সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না। ইতি নীল মানুষ। চিঠিটা চোর দুটোর পাশে একটা ইট চাপা দিয়ে রাখলো রণজয়। আপন মনেই বলল, দেখা যাক এর পরেও ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। যদিও সে জন্তু নয়, তবুও এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। তো আমার মিষ্টি ছেলেমেয়েরা, আমরা গল্পের বাকি অংশটুকু অডিও করে শুনে নিলাম। এবার আমরা সেই অংশটুকুকে একটু বুঝে নিই। তা আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে রণজয় খাবারের খোঁজে হাজির হয়েছিল একটি বাড়িতে। সে বাড়িটি ছিল তালা বন্ধ, অর্থাৎ বাড়িতে কোনো মানুষজন ছিল না। ফলে ওটা রণজয়ের কাছে একটা ভীষণভাবেই, তার কাছে একটা না চাওয়া অপার্থিব বস্তুর মতো, মানে না চাইতেই সে পেয়ে গেছে। কারণ যদি কোনো বাড়িতে লোকজন না থাকে তবে সেটা তার ক্ষেত্রে অনেকটাই মঙ্গল, কারণ সে জানে যে নিশ্চয়ই সে বাড়িতে কিছু না কিছু খাবার জোগাড় সে করে নিতে পারবে। এবং দেখা গেল সত্যিই তাই। সে বাড়ির যখন ভাড়ার ঘরে ঢুকলো, ভাড়ার ঘর বলতে যেখানে খাবার মজুত রাখা হয়, বা সে যখন সে বাড়ির রান্নাঘরে ঢুকলো, সে তখন কি দেখতে পেল? সে দেখতে পেল সেখানে আলুও আছে, পেঁয়াজ আছে, এবং ভাড়ার ঘরে রয়েছে চাল ডাল, যেটা দিয়ে রণজয় সহজেই একটা খিচুড়ি বানিয়ে নিতে পারে। তাহলে রণজয় সেদিনের মতো তার খাবার ব্যবস্থা করে নিতে পারলো সেই
গৃহস্থের বাড়ি থেকে, মানে সেই বন্ধ থাকা বাড়িটার মধ্যে থেকে। সে কি করলো, সে চালে ডালে মিশিয়ে তার মধ্যে আলু পেঁয়াজ দিয়ে সে উনুন ধরালো, ধরিয়ে উনুন আগে উনুন ধরালো, তারপর সে যা যা যেভাবে খিচুড়ি করতে হয় জলের মধ্যে চাল ডাল দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে সে বসিয়ে দিল। যদিও রণজয় কোনোদিন রান্না করেনি, কারণ তাকে সেই প্রয়োজন কখনো তার পড়েনি, কিন্তু বলে না মানুষ প্রয়োজনের তাগিদে অনেক না জানা কাজও শিখে ফেলে, ঠিক সেটাই হয়েছিল রণজয়ের ক্ষেত্রে। অর্থাৎ প্রয়োজনের তাগিদে, তার খাদ্যের তাগিদে, মানে তাকে খেয়ে বাঁচতে হবে, তার খিদেটাকে মানে পূরণ করতে হবে, তার তাগিদে সে কিন্তু উনুন জ্বালাতেও শিখে গেল এবং সে খিচুড়ি বসিয়েও দিল নিজের মতো করে। সারাদিন ক্লান্তি বা বহুদিনের ক্লান্তি সবটাই তার মধ্যে মিশেছিল। সে খিচুড়ি বসিয়ে বিশ্রাম নিতে চলে এলো পাশের ঘরটাতে, এবং সেখানে আসার পর রণজয় শুনতে পেয়েছিল কিছু অদ্ভুত আওয়াজ। সেই আওয়াজটা শুনে সে প্রথমে ভাবলো কি, যে হয়তো ভিনগ্রহী জীবরা তাকে আবার খুঁজতে চলে এসেছে। কিন্তু সে দেখতে পেল কি, যে না, সেই গৃহস্থের ফাঁকা বাড়িতে দুটি চোর চুরি করতে এসেছে। এবং গল্পের শেষটুকুতে আমরা যখন যাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পেলাম অদ্ভুতভাবে রণজয় সেই চোরগুলোকে কি করলো না, মুখ হাত পা বেঁধে তাদেরকে উঠোনে নিয়ে এসে রেখে দিল। এবার কিভাবে সে চোরদেরকে শায়েস্তা করেছিল সেটা আমরা অডিওতেই জেনে নিয়েছিলাম, যে প্রথম চোরটি প্রচন্ড ভীতু ছিল, তাকে মুখ হাত পা বেঁধে তাকে বন্দি করতে রণজয় একটুও বেগ পেতে হয়নি। কিন্তু দ্বিতীয় যে চোরটি ছিল সেটি একটু সাহসী ছিল এবং রণজয়ের হাত থেকে বাঁচার জন্য চেষ্টাও করেছিল, কিন্তু রণজয়ের ওই চেহারার সাথে সে পেরে ওঠেনি। আর একটা অদ্ভুত কাণ্ড ঘটে গিয়েছিল, যে কাণ্ডটা কিন্তু রণজয়কেও ভীষণভাবে অবাক করেছিল। একটা অদ্ভুত জিনিস দেখবে এই লাইনটা তোমরা কিন্তু পাবে, এই লাইনটা পাবে হচ্ছে গিয়ে 57 পাতায়। 57 পাতায়, অর্থাৎ যখন রণজয় যখন দ্বিতীয় চোরটি নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিল, সে কি করেছিল, সেই রণজয়ের বুকে একটা ছুরি বসিয়ে দিয়েছিল এবং সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল। কিন্তু রণজয় কিছুক্ষণ পরে কি দেখলো, সেই রক্তটা জমাট বেঁধে গেছে এবং সেই রক্তের রংটা লাল নেই, তার চেহারার রংটা যেরকম নীল, রক্তটা জমাট বেঁধে সেরকম নীল বর্ণের হয়ে গেছে এবং রবারের মতো হয়ে গেছে। অর্থাৎ রাবার তোমরা নিশ্চয়ই দেখেছো, যে ইলাস্টিক বা রাবার যেগুলো টানলে একটু বড় হয়ে যায়, সেই জিনিস টাইপের। এবং রণজয় সেটাকে কি করলো, সেই রক্তগুলো সেরকম ভাবে ফিনকি দিয়ে যেটা পড়ছিল সেটা রাবারের মতো সরু হয়ে জমাট বেঁধে গেছে এবং রণজয় সেগুলোকে পটপট করে তুলে ফেলে দিতে পারলো। আর এই দৃশ্য দেখে কিন্তু চোরটি ভীষণভাবে ভীত হয়ে গিয়েছিল, যে কখনো একটা মানুষের সাথে এরকম ঘটনা কি হতে পারে, কোন একটি মানুষের রক্ত কখনো কিরকম ভাবে জমাট বেঁধে নীল রঙে রাবারের মতো হতে পারে। অর্থাৎ এই ব্যাপারটা সেই চোরটার কাছে ছিল একটা অকল্পনীয় ব্যাপার, এবং শুধু চোরটির কাছে না, রণজয়ের কাছে কিন্তু ব্যাপারটি সেরকম ছিল। এখান থেকে একটা কোশ্চেন থেকে থাকে, সেটা হচ্ছে যে তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখলো। কে দেখেছিল, সেই অদ্ভুত জিনিসটি কি ছিল, কেন তার সঙ্গে অদ্ভুত জিনিসটা ঘটলো, এবং সেই অদ্ভুত জিনিসটা ঘটার পর মানে দেখার পর কি হয়েছিল, বা ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমরা কি জানতে পেরেছি। ঠিক আছে, এরকম ভাবে প্রশ্ন হতে পারে। তোমাদের আমি আগেও বলেছি কি কি প্রশ্ন হবে, আমি অবশ্যই কিছু প্রশ্ন নিয়ে নেক্সট একটা ভিডিও তোমাদের জন্য রাখবো। এখন জাস্ট পড়াতে যেটুকু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি বা মনে হচ্ছে আসতে পারে, সেটুকুই তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি মাত্র। তবে এই গল্পটার শেষটুকু ভীষণই সরল, কিচ্ছু নেই, কারণ গল্পের শেষটুকুতে আমরা শুধু এইটুকু কি দেখলাম, রণজয় একটা বাড়িতে ঢুকলো, সে খিচুড়ি রান্না করলো, খিচুড়ি খেলো, দুটো চোরকে সে হাত পা মুখ বেঁধে উঠোনে রাখলো। সে কেন সেই কাজটা করেছিল, কারণ সে যেহেতু একজন গৃহস্থের বাড়ি থেকে তার আহারের কিছু সামগ্রী পেয়েছিল এবং তার বহু দিনের খিদে সে মেটাতে পেরেছিল, তাই একটা দায়িত্ববোধ থেকে এবং একজন মানুষ হিসেবে যে কর্তব্যটা করা উচিত, যে একটা চোর চুরি করতে এসেছে একটা সাধারণ গৃহস্থের বাড়ি থেকে, তাকে ধরাটা তার কর্তব্যের মধ্যে পড়ে। সবকিছু মিলেই কিন্তু রণজয় তার সেই মানবিক কর্তব্যে কাজটা করেছিল। শুধু তাই না, যাতে গৃহস্থ বুঝতে না পারে, মানে যাতে গৃহস্থ জানতে পারে যে রণজয় যে তার বাড়িতে এসেছে খেয়েছে, সেটাও কিন্তু রণজয় উল্লেখ করে গেল একটা চিরকুট বা চিঠির মধ্যে দিয়ে। সে কি লিখেছিল, যে সে গৃহস্থকে জানিয়েছিল যে মহাশয়, আপনার বাড়িতে যে আমি চাল ডাল
নিয়ে যে খেয়েছি তার বিনিময়ে দুটো চোরকে আমি ধরে রেখে আপনার পরিবারকে বাঁচিয়েছি, আপনার জিনিসকে রক্ষা করেছি, অর্থাৎ এইটুকুর বিনিময়ে আমি এইটুকু খাবার নিশ্চয়ই নিতে পারি। অর্থাৎ রণজয় ভাবলো যে এই যে তার কাজটা, এই কাজটা কিন্তু তার চৌর্য বৃত্তির মধ্যে পড়ে না, অর্থাৎ তার চুরির মধ্যে পড়ে না। মানুষের কোনো জিনিস না নিয়ে নেওয়াটাকে বা কোনো জিনিস না বলে গ্রহণ করাটাকে আমরা চুরি বলে থাকি। সেক্ষেত্রে রণজয়ের হয়তো মনে হয়েছিল যেহেতু গৃহস্থ বাড়িতে নেই, সেও একটি চোরের মতো সেই গৃহস্থের বাড়িতে ঢুকেছে এবং তার বাড়ি থেকে সে খাবার চুরি করছে। হয়তো জিনিস চুরি করতে এসেছে লোক দুটো, কিন্তু রণজয় কোনো জিনিস চুরি করতে আসেনি, সে চুরি করতে এসেছে খাবার। কিন্তু যখন সে চোর দুটোকে ধরে সে গৃহস্থের উপকার করলো, তখন রণজয়ের মনে হলো যে সে চুরি করেনি, সে কোনো কিছুর বিনিময় করেছে। অর্থাৎ সে লোকটির বাড়ি থেকে কিছু খাবার গ্রহণ করে তার যেমন ক্ষুধা নিবৃত্তি করেছে, তার বিনিময়ে সে চোর দুটোকে ধরে দিয়ে গৃহস্থের উপকার করেছে। তাহলে এই ক্ষেত্রে কখনোই রণজয়কে চোর ভাবা যায় না, বা গৃহস্থ কখনোই যেন রণজয়কে চোর না ভাবে। এবং এই দিক দিয়েও রণজয় মানসিকভাবে কি পেল, একটা আলাদা তৃপ্তি অনুভব করলো যে সে চুরি করেনি, সে যেটা করতে এসেছিল সেটা একটা মানুষ হিসাবে তার খিদে নিবৃত্তি করতে এসেছিল এবং তার মানবিক প্রবৃত্তি দিয়ে সে গৃহস্থকে রক্ষাও করে দিয়ে গেছে। অর্থাৎ এইভাবে গল্পটাকে এখানে শেষ করা হয়েছে। যদিও এই উপন্যাসটা অনেক বড় এবং তার শেষটুকু অনেক 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 আছে, তোমরা যদি কখনো এই গল্পটা নিজেরা পড়ে নাও তাহলে গল্পটা তোমাদের কাছে, মানে এই উপন্যাসটা যদি পড়ে ফেলো তোমাদের কাছে পুরো উপন্যাসটাই মানে পুরো গল্পটাই ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের সিলেবাস অনুযায়ী, আইসিএসসি বোর্ড অনুযায়ী আমাদের গল্পটা এইটুকুই দেওয়া হয়েছে, তাই আমাদের এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তারপরে কি করেছিল না, তারপর রণজয় যখন খিচুড়ি খাওয়া হলো, চোর দুটোকে বেঁধে রাখলো, সে চিঠি লিখলো, তারপরে দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল। কারণ তাকে কিন্তু এখানে আর থাকা যাবে না, তাকে আবার ফিরে যেতে হবে জঙ্গলে, যদিও সে জন্তু নয়। অর্থাৎ লাস্ট যে লাইনটা রয়েছে না, লাস্ট যে লাইনটা রয়েছে যে তবুও এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে, এই এখন তাকে, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, এখন শব্দটা লেখক কোন উদ্দেশ্যে ব্যবহার করেছেন, ঠিক আছে, তাকে কেন জঙ্গলে ফিরে যেতে হবে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, এর ক্ষেত্রে আমরা কি উত্তর দিতে পারি, এখানে তাকে বলতে আমরা রণজয়কে বুঝতে পারছি, গল্পের যে প্রধান চরিত্র বা নায়ক। আর এখন বলতে কখন বোঝানো হচ্ছে, এখন বলতে যখন সেই গৃহস্থের বাড়িতে থেকে রণজয় খিচুড়ি রান্না করে তার খাবার, তার ক্ষুধা নিবৃত্তি করেছিল বা তার খিদে মিটিয়েছিল এবং তার খাওয়া হয়ে যাওয়ার পরে সে বুঝেছিল যে এখানে থাকার তার কাছে নিরাপদ নয়, তখন সে আবার তার আগের জীবনে, অর্থাৎ যে জীবনটাতে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সেই জীবনটায় তাকে ফিরে যাওয়ার জন্য তাকে জঙ্গলে যেতে হবে। এখন বলতে সেই সময়টাকেই বোঝানো হয়েছে। এবার সে কেন জঙ্গলে ফিরে যেতে চাইলো না, সে জানে যদি সেই গৃহস্থের বাড়িতে থাকে তাহলে গৃহস্থ ফিরে এলে তাকে আবার কোনো বিপদের সম্মুখীন হতে হবে। কারণ তার চেহারা যেহেতু সাধারণ মানুষের মতো নয়, তাকে দেখে যে কেউ মানুষ ভয় পেতে পারে, দৈত্য ভেবে ভুল করতে পারে, মানুষ তাকে আক্রমণ করতে পারে, বা তাকে নিয়ে মানুষ নানা রকম ভাবে তাকে যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে তাকে নানা মানুষের কাছে বিপদের সম্মুখীন হতে পারে। শুধু তাই নয়, সে যদি এখানে আশ্রয় নেয় হয়তো ভিমরুলের জীবরাও তাকে খুঁজে পেয়ে যেতে পারে। তাই সমস্ত চিন্তা ভাবনা করে সে জঙ্গলে ফিরে যেতে চেয়েছিল, কারণ জঙ্গল তার কাছে ছিল তখন একটা সঠিক আশ্রয়ের জায়গা, যেখানে গেলে সে নিজেও বিপদমুক্ত থাকবে এবং সাধারণ মানুষদের থেকেও সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। ঠিক আছে, এইভাবে তোমাকে উত্তরগুলোকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, এবার রণজয়কে যেতে হবে, এই যে এবার রণজয়কে যেতে, রণজয়কে কোথায় যেতে হবে, হ্যাঁ, এবং সে কোথায় এসেছিল, তাকে কেন ফিরে যেতে হবে, এই যে প্রশ্নটার উত্তর আর এই যে প্রশ্নটার উত্তরটা বললাম, মানে আগে যেটা বললাম দুটো কিন্তু সিমিলার, কোশ্চেন দুটো আলাদা হতে পারে কিন্তু উত্তরগুলো কিন্তু তোমরা একই রকম দিচ্ছ। ওকে, আচ্ছা, আর আগের যে 54 পাতা যেটা আমরা একদম সেকেন্ড অডিওতে পড়েছিলাম, সেখানে একটা লাইন ছিল যে এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল, যেখানে তোমাদের একটা প্যারা বলেছিলাম আমি যে এরকম চিন্তায়, কোন চিন্তায় রণজয় অবাক হয়ে গিয়েছিল, এবং সেই চিন্তাটা রণজয় অবাক হবার কারণ কি ছিল, কেন এরকম চিন্তা তার মনে এসেছিল,
এই ঘটনাটার পরিপ্রেক্ষি হচ্ছে সেটা, যে রণজয়ের মধ্যে যখন প্রচন্ড খিদে পেয়েছিল তখন তার মনে হয়েছিল সে গৃহস্থের বাড়ি থেকে মুরগিগুলো চুরি করে তার আগুন ঝলসে খায়। অর্থাৎ এই মুহূর্তে তার যে মানসিক যে প্রবৃত্তিটা পরিবর্তন হয়েছিল, এবং তখন তার মনে হলো তাহলে কি সেও কি তাহলে মানুষ মেরে মানুষ খাবার ইচ্ছে তার মধ্যে জেগে উঠবে। অর্থাৎ তার এই যে সাধারণ মানুষের প্রবৃত্তি থেকে একটা জান্তব যে প্রবৃত্তি তার মধ্যে জেগে উঠতে পারে বা জেগে উঠছে সামান্যভাবে, সেটাই ভেবে সে অবাক হয়েছিল। এটার উত্তর কিন্তু সেটা হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে নীল মানুষের কাহিনীর গল্পটা ভীষণই সোজা। যদি তোমাদের মনে হয় যে এই গল্পটুকু যে 3টে অডিও তোমাদেরকে আমি ছেড়েছি এবং বুঝিয়ে দিয়েছি, যদি কোনো অসুবিধা হয়ে থাকে, যদি কোথাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবে। এবং তোমরা জানো তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিই, একটু দেরি হলেও কিন্তু আমি দিই। আর যদি কোনো অসুবিধা হয় সেটা তো জানাচ্ছই। আর তোমাদের বললাম একটা কোশ্চেন নিয়ে, মানে কিছু সাজেস্টেড কোশ্চেন নিয়ে আমি একটা ভিডিও দেব, একটু অপেক্ষা করো, একটু হয়তো সময় নেব। আর তোমরা ভীষণ ভালো থেকো, অনেক ভালোবাসা নিও, আর রণজয়ের গল্পটা পারলে একটু পড়ে নিও, ঠিক আছে?